হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা চলছে। কিছুদিন আগে অবধি কিন্তু প্রি সক্রেটিক পার্ট যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে দিয়েছি। আর আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সক্রেটিস আর প্লেটো। সক্রেটিসের কিছুটা অংশ আলোচনা করার পরে প্লেটোতে চলে যাব, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে আর কি। আচ্ছা, তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইয়োর ফিলসফি, এবং এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ এসএলএসটি সিলেবাস বর্তমানে কমপ্লিট করানো হচ্ছে। এর আগে অন্যান্য মাধ্যমে মানে অন্যান্য যে সকল বিষয়গুলো ছিল সেগুলো কমপ্লিট করানো হয়েছিল। তোমরা সেখানে মানে এই ইউটিউবে গিয়ে তার প্লেলিস্টগুলো তোমরা একবার চেক করে নিতে পারো, অসুবিধা নেই। তোমাদেরকে আর একবার জানিয়ে রাখি যে হচ্ছে তোমরা কিন্তু পিডিএফ পাবে না। তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কেবলমাত্র এখানে কন্টেন্টটা পাবে। আর তোমরা কিন্তু তোমাদের খাতার মধ্যে এই বিষয়গুলো লিখতে থাকবে। খুব বেশি করে প্রশ্ন রাখছি না, ডেইলি যেহেতু পড়া চলছে, সুতরাং যতটুকু দেওয়ার ঠিক ততটুকুই দেওয়া চলছে। আশা রাখছি এর দ্বারা তোমরা সকলেই উপকৃত হচ্ছ। আর ইতিমধ্যেই আমাদের সাইকোলজি অ্যান্ড এথিক্স এই দুটো পার্টই আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আর আমি এটাও আশা রাখছি যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যোগ দিয়েছো। যারা টেলিগ্রাম চ্যানেলটিতে যোগ দাওনি তাদেরকে আমি বলবো যে হচ্ছে এই যে ভিডিওটি দেখছো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে কিন্তু তুমি সহজে টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারবে, অথবা তুমি তোমার প্লে লিস্ট থেকে আহ, আহ, উম, ইয়ে করো, টেলিগ্রাম চ্যানেলটিকে কিন্তু আগে আহ, উম, মানে আগে ইনস্টল করো। ঠিক আছে, ইনস্টল করবার পরে ওখানে ইয়োর ফিলোসফি বলে সার্চ করলে কিন্তু গ্রুপটি পেয়ে যাবে, যে গ্রুপের মধ্যে কিন্তু তুমি জয়েন হতে পারবে। আচ্ছা, সময় নষ্ট না করে চলে আসি যে আজকে প্রথম প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে, এমন একজন দার্শনিককে নির্বাচন করুন যিনি হাসি মুখে হেমলক পান করেছিলেন। দেখো, হেমলক হচ্ছে এক ধরনের বিষ। এই বিষটা হাসি মুখে পান করেছিলেন কে? উত্তর হচ্ছে সক্রেটিস। কিন্তু ব্যাপারটি হচ্ছে এরকমই যে তিনি কেন হেমলক পান করেছিলেন। আমি জাস্ট বেশ কিছু মানে এই প্রশ্নগুলো এমন করেই সাজিয়েছি যাতে পুরো সিলেবাসটা তোমাদের কমপ্লিট হয়ে যায়। মানে প্রশ্নের ধাঁচে ধাঁচে কিন্তু আমি সিলেবাস কমপ্লিট করতে করতে থাকবো, এরকমটা চিন্তা ভাবনা আমার মাথায় রয়েছে, কারণ হাতে বেশি সময় নেই আর দেখতে পাচ্ছি। তো দেখো, আহ, এই যে সক্রেটিস ছিলেন তিনি আহ, তিনি যে খুব যে একদম ঈশ্বর বিশ্বাসী ছিলেন এমনটা কিন্তু নয়। তো তাকে এবার মানে পাকড়াও করা হয়েছে। কারা করেছে না হচ্ছে এথেন্সের যে সকল সৈনিকরা রয়েছে তারা পাকড়াও করেছে, করে বলছে যে হচ্ছে তোমাকে মানে আপনাকে কিন্তু ইয়ে করা হবে, আহ, আহ, মেরে ফেলা হবে। কারণটা কি না হচ্ছে আপনি যে সকল আপকামিং যে জেনারেশন আছে তাদেরকে ভুল পথে চালিত করছেন। কেমন ভুল পথ না হচ্ছে, সেই ভুল পথটা হচ্ছে যে সকল মানুষজন রয়েছে তাদেরকে ঈশ্বরের থেকে বিমুখ করার চেষ্টা করছে। কিন্তু সক্রেটিস এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি বলতেন যে হচ্ছে যদি ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে কিন্তু যুক্তি দিয়ে বিচার করো। তো উনি যুক্তির প্রসঙ্গটা আনতেন, কিন্তু এই ঈশ্বর বা বলো যাই বলো না কেন, এখানে যুক্তি চলে না, অন্ধবিশ্বাস চলে। খেয়াল করলে তোমরা তাই দেখতে পাবে, বর্তমান দিনেও তাই ঘটে। তো তিনি যেহেতু তার মানে ঠিক বিপরীত পথে হাঁটছিলেন, তাই জন্য তাকে ধরে নেওয়া হয়েছিল। ধরে নিয়ে তাকে জোর করে হেমলক নামক বিষটি তাকে পান করতে বাধ্য করা হয়েছিল। এটা হচ্ছে একটা স্টোরি। ওকে, নেক্সট হচ্ছে সক্রেটিস কোন পদ্ধতিতে দর্শন আলোচনা করতেন। তিনি যে ফিলসফি আলোচনা করতেন সেটা হচ্ছে দ্বান্দ্বিক পদ্ধতি। এবার দ্বান্দ্বিক পদ্ধতি কি সেটা একটু জেনে নেওয়া যাক। ধরে নেওয়া যাক যে কোনো একটা ইনসিডেন্ট একটা ঘটেছে। রাজনৈতিক বিষয় ছেড়ে দাও, দিয়ে আমি যদি বলি যে হচ্ছে বর্তমান দিনে উম, দর্শনের প্রয়োজনীয়তা, এটা যদি কোনো একটা টপিক হয় তাহলে সেই টপিকের একদিকে ধরো পক্ষে এবং আরেকদিকে বিপক্ষে দুজন মানুষ রয়েছে, এবং তারা কিন্তু এমনটা নয় যে হচ্ছে একে অপরকে কাউন্টার করে মানে তার ব্যক্তিগতভাবে আক্রমণ করবে যেমনটা রাজনৈতিক নেতা মন্ত্রীরা করে থাকেন, সেরকমটা কিন্তু নয়। বা হচ্ছে ওই ঘন্টাখানেক অমুক তমুক বলে সেখানে যেমন একটা চেঁচামেচি করে নোংরামো যে জায়গাগুলো দেখানো হয় সেগুলোও কিন্তু নয়। একে অপরের পারিবারিক বিষয়গুলোর মধ্যে গিয়ে আক্রমণ করা হয় সেই বিষয়গুলো নয়। এখানে দ্বান্দ্বিক পদ্ধতি ব্যাপারটা হচ্ছে সেটাই, যেখানে ধরে নেওয়া যায় যে হচ্ছে আহ, একটা আহ, এক 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 একটা কোনো যুক্তি একজন দিল, আবার আর একজন আর একটা এক প্রকার যুক্তি দিল। এইভাবে একের পর এক যুক্তির মাধ্যমে এক প্রকার খেলা চলে এবং তার মাধ্যমে একটা সত্য আসে, উঠে আসে।
সেটা হলো যান্ত্রিক পদ্ধতি, মানে সত্যতাকে বেছে নাও, এটা হলো যান্ত্রিক পদ্ধতি। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে সক্রেটিস নিজেকে অজ্ঞ বলে ধরে নিয়ে তারপর অপরের প্রাজ্ঞতার যে পরিমাপ করতেন তাকে দার্শনিক পরিভাষায় কি বলা হয়? এটাকে সক্রেটিক আইরনি বলা হয়। তো এই যে সক্রেটিক আইরনি, এই ব্যাপারটা হচ্ছে এরকমই যে সক্রেটিস বলতেন যে অনেক সময় দেখবে আমরা ম্যাথে ম্যাথে এমনটা করেছি ছোটবেলায়, যে ধরি এক্স বলে স্টার্ট করতেন, করা করা হতো, দিয়ে তারপরে সবার শেষে বলা হতো যে এক্স ইজ টু অমুক। এরকম ভাবে দেখবো আমরা অঙ্ক করেছি। সিমিলারিটি, সক্রেটিক সক্রেটিস ঠিক এরকমই করতেন, যে ধরে নিচ্ছি আমি হলাম অজ্ঞ, বলার পরে তারপরে তিনি শুরু করতেন, তারপরে সবার শেষে এসে দাঁড়ালো যে আচ্ছা, সুতরাং এটাই দাঁড়ালো যে যে আমি অজ্ঞ নই। এই যে বিষয়টা উত্থাপন করলো, এটা হলো সক্রেটিক আইরনি। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে সদ্গুণ হলো জ্ঞান বা ভার্চু ইজ নলেজ, এটা বলেছেন কে? এটা কিন্তু সক্রেটিস বলেছেন। ওকে, মানে বোঝানোর যে বিষয়গুলো নিয়ে সেগুলো তো আর ঠিক বোঝানোর চেষ্টা করছি না। একাডেমি নামক শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু প্লেটো। মানে ব্যাপারটা ছিল এরকমই যে প্লেটোকে যখন একটা জায়গায় বেচে দেওয়া হয়েছিল আর কি, তাকে ধরে নিয়ে রাজা যখন বেচে দিলেন, তখন কিন্তু তিনি সেখান থেকে চলে এসে গিয়ে পরবর্তীকালে ইউক্লিডের সাথে পরামর্শ নেন এবং নিয়ে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেটা হচ্ছে ওই একাডেমি। এবং তিনি মনে করতেন যে হচ্ছে সক্রেটিস তো এমনভাবে শিক্ষা দিতেন, মানে রাস্তাঘাটে শিক্ষা দিয়ে বেড়াতেন। ওনার মত ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা হবে যেটা একটা চৌহদ্দির মধ্যে হবে, মানে একটা একটা গণ্ডির মধ্যে হবে, একটা ঘরের মধ্যে হবে। এই যে বিষয়টা, এটা কিন্তু উনি তখন চালু করলেন, যেটা ওই প্রতিষ্ঠানে তখন নাম দেওয়া হলো একাডেমি। আশা করি আমি বোঝাতে পারলাম বিষয়টা। জ্ঞান কি নয় এরূপ আলোচনা প্লেটো কোন গ্রন্থে আলোচনা করেছেন? সেটা হচ্ছে থিয়েটেটাস। নেক্সট হচ্ছে জ্ঞান কি এরূপ আলোচনা প্লেটো তার কোন গ্রন্থে করেছেন? দেখো, ক্রিটো তো নয়, এখানে মিনোতেও আলোচনা করেছেন, রিপাবলিকেও আলোচনা করেছেন। কিন্তু যদি আমি এখানে কেবলমাত্র রিপাবলিক নিই, তাহলেও কিন্তু উত্তর হবে না পরীক্ষার ক্ষেত্রে। না, এটা এই প্রশ্নটা আমি ইচ্ছে করে দিয়েছি, ইচ্ছে করে নিজে বানিয়ে এরকম প্রশ্ন আমি দিচ্ছি, যাতে তোমাদের প্রশ্নের ধরনটা আমি বোঝানোর চেষ্টা করতে পারি। দেখো, এখানে কিন্তু মেনো আর হচ্ছে রিপাবলিক, এই দুটো গ্রন্থেই কিন্তু জ্ঞান কি এই বিষয়টা আলোচনা করা হয়েছে। তাহলে এই অপশনে যেহেতু আমি দুটোকেই পাচ্ছি, তাহলে এই অপশনটাকে আমি সঠিক বলে নেব। এইটাও সঠিক, এটাও সঠিক। তাহলে কিন্তু যদি আমি এটাতে সঠিক করি বা এটাতে সঠিক করি, তাহলে কিন্তু আমার একটা কন্ট্রোভার্সির জায়গা আসছে। কিন্তু এই দুটো জায়গাতেই কিন্তু আলোচনা করা হয়েছে জ্ঞান কি। তো দুটোই যেহেতু আমি একসাথে পেয়ে যাচ্ছি এমন একটা অপশন, তাই জন্য আমি এটাই সব থেকে বেশি পরিমাণে যুক্তিপূর্ণ, তাই জন্য এটাকে নেওয়া হচ্ছে। তাহলে উত্তর কিন্তু এই জন্য এটা ঘ। জ্ঞান কি সেটা কিন্তু মেনো আর রিপাবলিকে কিন্তু আছে। প্লেটো গুহারূপকের উদাহরণ কোন গ্রন্থে দিয়েছেন? এটা বহুবার তোমরা পড়েছো জানি। আচ্ছা, তো এই আমি গুহারূপকটা আগে বোঝানোর চেষ্টা করি। দেখো, উত্তর হচ্ছে তোমার রিপাবলিক, ঠিক আছে, কিন্তু আগে গুহারূপকটাকে বোঝানোর চেষ্টা করি। কিছু মানুষ দেখবে তারা অন্ধবিশ্বাস থেকে বেরোতেই যায় না, এমন অনেক মানুষজন আছে। মানে তাদেরকে জীবনে কোন তুমি মানে বের করতে পারবে না। হয়তো আমাদের আগের জেনারেশন কিছু মানুষজনকে পাবে, অথবা আমাদের জেনারেশনের কিছু অজ্ঞ মূর্খ কিংবা অপসংস্কৃতিতে ভরা আছে এমন কিছু মানুষজন আছে, যারা দেখবে তাদের যে সংস্কার বা যেটা রয়েছে, তাকে হাজার বার আয়না দেখানোর চেষ্টা করলেও তিনি বলবে যে না, অমুকটা নয় তমুকটাই। তো এইরকমই একটা ব্যাপার ছিল। তো এইরকমই এরকম একটা ব্যাপার, যেখানে মানুষজন তার অন্ধবিশ্বাস থেকে বেরোতেই চায় না। তো এইরকমই ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন প্লেটো, বলে দিয়েছেন যে হচ্ছে দেখো, একটা হচ্ছে গুহা আছে, যে গুহার একদিকের কোণায় কিছু মানুষজন আছে, আর তার মিডিল পোর্শনে রয়েছে এক প্রকার আগুনের অংশ, বা যেটা আগুনের গণ্ডি, আর এক পাশে রয়েছে সূর্যের আলো। এবার ওই বন্দি যে সকল মানুষজন, তারা একটা ওই দিকের পাশে রয়েছে, আর মাঝখানে রয়েছে হচ্ছে তোমার আগুনের বলয়, আর হচ্ছে একপাশে রয়েছে সূর্যের আলো। এর মধ্যে থেকে কিছু মানুষ কখনোই টপকে এপাশে আসবে না, কারণ তারা মনে করে যে হচ্ছে বাইরের আলো আমাদের জন্য ক্ষতিকর। তারা যখনই এই আগুনের বলয়ের পাশ থেকে যখনই কোনো মানুষের মানে ইয়ে দেখতে পায়, মানে ছায়া দেখতে পায়, তখনই ভাবে যে হচ্ছে বাইরের জগতের মানুষজন তাদেরকে মেরে ফেলবে, বা তাদের জন্য বাইরের জগৎটা নয়। আর একজন মানুষ যিনি থাকবেন, যিনি
ওই আগুনের যে গণ্ডিটা ছিল সেই গণ্ডিটাকে পেরিয়ে আর এই গুহার মুখ থেকে যখন সে বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে সে যখন আলোটাকে পাবে, মানে সূর্যের আলোটাকে পাবে, তখনই সে কিন্তু আসল সত্যটাকে জানতে পারবে। এটাকেই কিন্তু প্লেটো হচ্ছে মানে সব থেকে ভালো একটা বিষয় গুড বলেছেন আর কি। ঠিক আছে, এটাই এটাই প্লেটোর মতো একটা সঠিক বিষয়। আচ্ছা, তো আহ, এটাই হলো তোমার হচ্ছে গ্রহারূপকের একটা উদাহরণ। এছাড়াও কিন্তু একটা সূর্যকেন্দ্রিক একটা উদাহরণ রয়েছে। জ্ঞান ও মতামতের পার্থক্যটি মনস্তাত্ত্বিক পার্থক্য, বিষয় পার্থক্য নয়। এইরূপ কথা কিন্তু কোথায় রয়েছে? সেটা হলো তোমার মিনো নামক গ্রন্থে রয়েছে। লাস্ট প্রশ্ন, the word will be applicable to a number of particular things because they all participate in a common nature of or essence। এই যে উক্তিটা, এই উক্তিটা করেছেন হচ্ছে রাসেলের এই উক্তি কোন প্রসঙ্গে? সেটা হচ্ছে প্লেটোর প্রসঙ্গে উক্তি করেছেন, প্লেটোর জ্ঞান প্রসঙ্গে এই উক্তি। প্লেটোর জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে এই উক্তি করেছেন। তোমাদেরকে জানিয়ে রাখি, প্লেটোই ছিলেন এমন একজন ব্যক্তি যিনি তার পূর্বসূরি যে সকল দার্শনিকগণ ছিলেন তাদের প্রতি কি বলবো, মর্যাদা দিয়ে, তাদেরকে মর্যাদা দিয়ে তিনি কিন্তু অনেক গ্রন্থ লিখেছেন। ঠিক আছে, তো এই জন্যে রাসেল কিন্তু প্লেটোকে ফুট নোট বলেছেন। ফুট, তাহলে রাসেল কিন্তু প্লেটোকে ফুটনোট বলেছেন। কারণ কি? কারণ হচ্ছে এর আগের সেই রকম কোনো মানে দার্শনিকদের না, মানে রচনা কিন্তু আমরা পাই না। আমি আগেই আলোচনা করেছি, দার্শনিকদের আলোচনা ঠিক সেইভাবে কোনো গ্রন্থে আমরা পাই না, বা তাদের লেখা গ্রন্থে আমরা পাই না। পরবর্তীকালে প্লেটো এবং প্লেটোর পরবর্তী দার্শনিক অ্যারিস্টটলের গ্রন্থে আমরা পাই। প্লেটো তখন যে সময় ছিলেন, তিনি কিন্তু তার আগের যে সকল দার্শনিকগণ ছিলেন তাদের সকলকে মর্যাদা দিয়ে তাদেরই চিন্তাভাবনা, তাদের লেখাগুলোকে নিজের মানে তাদের নাম দিয়ে লিখেছিলেন আর কি। যেমন জর্জিয়াস, তারপরে হচ্ছে পারমেনাইডিস, এরকম অনেকগুলো নাম দিয়ে কিন্তু তাদেরই নাম দিয়ে কিন্তু গ্রন্থ উনি লিখেছেন। মানে তাদের বক্তব্যগুলোকেই কিন্তু লিখেছেন উনি। তো এই জন্য কিন্তু রাসেল কিন্তু ফুটনোট বলছেন কোনো কোনো গ্রন্থে, মানে কোনো কোনো লেখায় এমনটা পাবে। কেবলমাত্র রাসেল নয়, রাসেল ও হোয়াইট হেড বলে একজন ব্যক্তি রয়েছেন, এরা দুজনেই কিন্তু প্লেটোকে ফুটনোট বলছেন। আপাতত আমরা এসএলএসটির জন্য আমরা বলবো যে রাসেল কিন্তু ফুটনোট বলছেন। কাকে বলছেন? না, প্লেটোকে বলছেন। এবং প্লেটোর জ্ঞান তত্ত্বের প্রসঙ্গে কিন্তু এই যুক্তিটা কিন্তু রাসেল করেছেন। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটি দেখবার জন্য। আর সাবস্ক্রাইব করে দিও, ফলো করো সবসময় ইয়োর ফিলসফিকে। আর হচ্ছে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে যারা এসএলএসটি পরীক্ষা দেবে। আহ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।